মার্টিন। কোলাহলপূর্ণ শহরের রাস্তায় যানবাহনের আনাগোনা, গাড়ির হর্নে কান তন্দা দেয়। ফুটপাত জুড়ে রয়েছে ছোটোখাটো দোকান, মানুষের ভিড়ে চলাফেরা করা মুশকিল। গ্রামে শীতকাল চললেও শহরে শীতের ছিটেফোঁটা নেই। এই জন্য চৈত্র মাস, লোকজন মাঝে শীত নিজেই ঢুকতে পারছে না। কথাটা বেশ হাস্যকর মনে হলো, এটাই বাস্তব। নাইম রিস্কায় বসে আছে, জ্যামে আটকে গেছে সে। আটকে গেছে একেবারে সূর্যের নিচে, গাছের ছায়াও নেই সেখানে। তপ্ত গরমে ঘেমে একাকার সে। কপাল বেয়ে ঘাম ঝরছে, লাল বর্ণ ধারণ করছে ফর্সা মুখে। পকেট থেকে রুমালটা বের করে ঘাম মুছে নিল। জ্যাম ছাড়তে রিস্কা চলতে লাগলো। শেখরের বাসার সামনে নামলো নাইম। ভাড়া মিটিয়ে এগিয়ে এলো। 4তলা বিল্ডিংয়ের দোতলায় থাকে শেখর। কলিং বেল চাপতে শেখরের ছোট বোন দরজা খুলল। নাইমকে দেখে খুব খুশি হলো। ভাইয়ের বন্ধু হিসেবে অন্তত ভালো জানে সে নাইমকে। নাইম সৌজন্যমূলক হাসি দিয়ে ভেতরে ঢুকলো। তারপর সোজা শেখরের ঘরে চলে গেল। শেখরকে কিছু বলতে না দিয়েই বলল, কিরে, আমাকে না জানিয়ে চলে এলি? আমাকে বললে আমিও তো আসতাম। শেখর সোজা হয়ে দাঁড়ালো, বলল, কাজ ছিল। কাজ তো থাকবেই, বিয়ে বলে কথা। আমাকে একবার জানালি না? আর তুই নাকি আমাদের সম্পর্ক রাখবি না। আরে আসিফ আমার মাথাটা খারাপ করে দিচ্ছিল, তাই ওসব বলছি। আসিফ তোর মাথা খারাপ করে দিচ্ছিল না? সত্যিকারে কথা বলতেছিল। এমনটা করার কারণ কি শেখর? তুই সব জেনেও এমন সিদ্ধান্ত কীভাবে নিলি? শোন, তুই কিন্তু পরীকে দেখিসনি, আমি দেখেছি। আমি বললে ভুল হবে, আরও অনেকেই দেখেছে। এক দেখাতেই মোহ সৃষ্টি হয় শেখরের। তুই তোর পরীকে ভালোবাসিস না, আর জানিসই তো আমি পরীকে। নাইমকে থামিয়ে শেখর বলে, তুই তোর দেখিসনি, তাহলে তুই কীভাবে ভালোবাসিস বল? আমি দেখে ভালোবাসতে না পারলেও তুই পারিসনি নাইম। হ্যাঁ মানছি, আমি পরীর সৌন্দর্যে মোহিত হয়েছি। তাহলে তো তুইও হয়েছিস। দেখিসনি পরীকে, কিন্তু মুখের কথা শুনেই তোর এই অবস্থা। আর আমার দেখে কী অবস্থা হয়েছে ভাবতে পারছিস? ঘৃণায় চোখ ফিরিয়ে নিল নাইম। ছি, এতটা জঘন্য মনের মানুষ শেখর, তা আজ জানল নাইম। শেখর দৃষ্টিভঙ্গি এতটাই কুৎসিত, ওর মতো ছেলে পরীকে পাওয়ার যোগ্যতা রাখে না। তোর দৃষ্টি যে এত নোংরা তা আমার জানা ছিল না শেখর। ওই মেয়ের দিকে ভালোবেসে তাকানোর বদলে লোলুপ দৃষ্টি দিচ্ছিস। আমি খারাপ নজরে দেখিনি পরীকে। তুই যদি একবার পরীর স্নিগ্ধ মুখশ্রী দেখতি, তাহলে তুই ওর এক দেখায় আবারও নতুন করে মেয়েটার প্রেমে পড়তি। বিশ্বাস কর, আমি খারাপ চোখে দেখিনি। আমি কোনো পুরুষ বিকৃত নজরে দেখার কথা ভাবতেই পারে না। মোহে আটকে গেলেও একদিনে ঠিক ভালোবেসে আগলে রাখবে। দীর্ঘশ্বাস ছাড়ে নাইম বলল, আমি মানতে পারছি না শেখর, বন্ধু হয়ে এইভাবে বেইমানি করা ঠিক করলি? নিজের পছন্দকে পাওয়া বেইমানি নয়। নাইম আর কথা বলল না, চলে যেতে উদ্যত হয়ে ফিরে তাকালো। শেখরকে ও উদ্দেশ্য করে বলল, যদি কোনোদিন শুনি পরি তোর কাছে ভালো নেই, সেদিন তোকে খুন করতেও আমি পিছপা হব না। শ্মশানে কাঠ পোড়ানো ধোঁয়া উঠছে এখনও, দাউ দাউ করে জ্বলছে বিন্দুর চিতা। দূরে মাটিতে বসে এক দৃষ্টিতে তাকিয়েছে সম্পান। না, আজ তার চোখে কোনো এক ফোঁটা জল নেই, সব শুকিয়ে গেছে। বিন্দুর কথাগুলো মনে পড়ছে খুব। বিন্দু তো বলেছিল সে সম্পানকে ভুলবে না, তাহলে আজ কেন ওকে ভুলে রেখে গেল? সম্পানকে কেউ সাথে নিয়ে যেতে পারত। হঠাৎ সম্পন শুনল বিন্দুর আগুনের ভেতর থেকে যেন বলছে, তোমার নামে সিঁদুর ছাড়া অন্যর নামে সিঁদুর আমার মাথায় পড়ার আগে যেন আমার মরণ হয়। আমি তোমার বউ হমু মাঝি। সম্পন তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো। বিন্দু ভরে দৌড়ে এগিয়ে গেল আগুনের দিকে, কিন্তু তার আগেই কয়েকজন লোকেরা টেনে ধরে সম্পনকে। চেতনা হারিয়ে সম্পন ঝাঁপ দিতে পারে ওই আগুনে। সম্পনে চিৎকার করতে বলতে লাগলো, আমি তোরে সিঁদুর পড়াইছি বিন্দু, তাও আমারে রাইখা যাইস না। তোরে ছাড়া আমি ভালো থাকবো না বিন্দু। মহেশ সম্পনের পাগলামো দেখে আর চোখের পানি ফেলছে। এখন মহেশের মনে হচ্ছে সম্পনের সাথে বিন্দু ভালো থাকতো। ছেলেটা সত্যি বড্ড বেশি ভালোবাসে তার মেয়েকে, কিন্তু এখন এসব বলে কি লাভ? সেই বিন্দুটাই তো নেই। মহেশ এখন মনে হচ্ছে এই পরিস্থিতির জন্য একমাত্র দায়ী চন্দনা। চন্দনা যদি রাজি হতো সম্পনের সাথে বিন্দুকে বিয়ে দিতে, তাহলে এসব হতো না। আদরের মেয়ের বিন্দুর এমন পরিণতি হতো না। বিন্দু শেষকৃত সম্পন্ন হতেই সবাই চলে গেল। সম্পান হামাগুড়ি দিয়ে এগিয়ে গিয়ে কিছুটা ছাই হাতে নিল। পানি নিয়ে আগুন আভা হলেও এখনও ছাই বেশ গরম। তবে প্রেমিক পুরুষ সম্পনের হাতটা সয়ে নিল। ছাই নিয়ে সে ছুটল গন্তব্য কোথায় তা সে নিজেও জানে না। জমিদার বাড়িতে আজ ছোটোখাটো অনুষ্ঠান। অন্দরের উঠোনে খেজুর পাতা বিছিয়ে পাটি বিছিয়ে বসে আছে 3জন মধ্যবয়স্ক নারী। তারা তাদের ব্যাগ থেকে নানান ধরনের শাড়ি বের করছে। আবেরজানার শেফালি এক একটা করে পরীর গায়ে ধরছে। কোনটাকে পরীকে বেশি মানাচ্ছে? সবগুলো রঙেই পরীকে সুন্দর লাগছে। পরী নির্জীব হয়ে বসে আছে, রঙহীন হয়ে আছে মুখখানা। বিন্দু চলে গেছে 7 দিন পার হয়ে, অথচ কোনো খবর পায়নি পরী। কে মারল বিন্দুকে তাও জানে না কেউ। পরী রোজ কুসুমকে দিয়ে খবর দেয়। সেদিন থেকে পরী ঘরবন্দি। আজকে তাকে বাইরে আনা হয়েছে। আর আজকেই পরী জানতে পারলো সে শেখরের সাথে তার সামনের মাসে বিয়ে।
অন্য কোনো সময় পরি হয়তো কিছু বলতো, কিন্তু আজ আর কিছুই ভালো লাগছে না। প্রাণহীন মনে হচ্ছে নিজেকে। পরীকে নিশ্চুপ থাকতে দেখে আবেরজান বলল, এই এমনি চুপ থাকলে হইব? চোখ ঘুরে দেখ কোনটা পছন্দ। বিরক্ত হয়ে পরি বলল, তুমি দেখো দাদি, কাপড় পইরা তো আমি জামাইয়ের কাছে খারাপ মুনা, দেখ তুই। পরি এবার বেশ চটে গেল। মোড়া থেকে দাঁড়িয়ে বলল, তুমি দেখো বুড়ি, একটা কাপড় পরে দাঁড়াও, আমি তোমাকে আকাশে চুড়ে মারি। নিজের জামাইকে তখন দেখাইও। তোর আর কইতে হইব না, তোর মতো বয়সে কত দেখাইছি সে তো দেখতেই পাচ্ছি, তবে আমাকে এর মধ্যে টানবে না বুড়ি। পরে নিজের ঘরে চলে যায়। কিছুক্ষণ পর রূপলি কুসুমকে দিয়ে কয়েকটা শাড়ি পাঠালো পরীর ঘরে। পরী তখন পড়ার টেবিলে বসে সোনালির খাতাটা নেড়ে দেখছিল। কুসুম আস্তে করে পরীর পাশে দাঁড়িয়ে বলল, অনেক কষ্ট হইতেছে বিন্দুর লইগা আপা, আপনি কষ্ট পাইতেছেন জানি, কিন্তু এখন আপনার বিয়ে না দিতে পারতো? আপনার মনটা তো ভালো নেই, আপনি চলে গেলেই আমি আর যেমন থাকমু কেমনে? পরী কুসুমের দিকে তাকিয়ে আছে, চোখ জোড়া জলে ভরে। তবুও পরী ঠোঁটে হাসির রোল ধরে বলে, আমার রূপা আপা আর ছেলের দায়িত্ব দেখে রাখিস কুসুম, ওদের দায়িত্ব আমি তোকে দিয়ে গেলাম, যে কোনো বিপদে তুই ওদের পাশে থাকবি, কথা দিলাম আপনারে আমি হ্যাগো পাশে থাকমু। পরে হাসলো। কুসুম ওকে অনেক বিশ্বাস করে। পরে জানে কুসুম তার কথা খেলাপ করবে না, এতে ওর প্রাণ সংকট হলেও না। আজ রাতে ফিরতে অনেক রাত হয়ে গেল সায়েরের। সামনের মাসে পরীর বিয়ে, জমিদার বাড়িতে মেয়ের বিয়ে বলে কথা। এখন থেকে টুকিটাকি কাজ সারতে হবে, সেজন্য সায়ের শহরে গিয়েছিল। আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেল। বৈঠকে গিয়ে আগে কলপার থেকে হাত মুখ ধুয়ে নিল, তারপর নিজের ঘরে গেল। হারিকেনের আজ কমানো ছিল, সেটা বাড়িয়ে দিয়ে পেছন ফিরতে দু কদম পিছিয়ে গেল সায়ের। সামনে জল চোখেতে কেউ বসে আছে, সেটা হলো পরী। তা সায়ের বুঝতে বেগ পেতে হলো না। নেকাবের আড়াল থেকে পরীকে বলল, ভয় পেলেন নাকি? এত রাতে আপনি আমার ঘরে কেন এসেছেন? পরী শান্ত গলায় জবাব দিলেন, বিন্দুকে কারা মেরেছে আমি এখনও জানতে পারিনি, তবে পুলিশ তদন্ত। বাকিটুকু সায়ের বলতে পারল না। পরী মৃদু চিৎকার করে বলল, কথা ঘোরাবেন না, আমি জানি আপনি সব জানেন। হারিকেনের টিমটিম আলোতে পরীর চোখে প্রকাশিত হচ্ছে ক্ষোভ। সায়ের চুপ করে আছে পরী ধমকে। পরী উঠে দাঁড়ায় সায়েরের সামনে। আশেপাশে তাকিয়ে সায়ের দেখলো কেউ আছে কিনা। যদি কেউ দেখে ফেলে তাহলে পরীকে কিছু বলবে না, কিন্তু সায়েরকে অনেক কিছু শুনতে হবে। সে বলল, কেউ দেখলে খারাপ ভাবে, তাছাড়া আপনার সামনে বিয়ে, একটু ভেবে কাজ করবেন। আমাকে নিয়ে আপনাকে ভাবতে হবে না, আপনাকে নিয়ে ভাবছি না, আমি নিজেকে নিয়ে ভাবছি। কেউ দেখলে ফেললে আমারই বিপদ। ওসব কথা থাক, বিন্দুকে কারা মেরেছে আমি সত্যি জানি না, আমাকে জানার অধিকার আপনার বাবা দেয়নি। বিস্মিত হলো পরী। বলে মানে? ভালো করে বলুন। আমাকে এই ব্যাপার থেকে দূরে থাকতে বলা হয়েছে। দেখুন, আমাকে ঠিক যতটা বলা হয় আমি ঠিক ততটাই করি। আপনি কেন ভুলে যাচ্ছেন যে আমি আপনার বাবার গোলাম মাত্র? আমাকে তিনি যা বলেন আমি তাই করি, প্রশ্ন করার অধিকার আমার নেই। বিন্দুর মৃত্যুর কথা জানলেও কাউকে বলতে আমি পারবো না। আপনার বাবাই সবাইকে বলবে। পুলিশ এখনও কাউকে ধরতে পারেনি। আমার বিশ্বাস হয় না আপনার কথা, আপনি মিথ্যে বলছেন। বলুন না বিন্দুকে কারা মেরেছে? শেষ কথাটা অসহায়ত্বে ফুটে উঠল পরীর চোখে। পানি স্পষ্ট দেখতে পেল সায়ের। খারাপ লাগলে কিছু করার নেই। একটু ভেবে সায়ের হাত বাড়িয়ে দিল পরীর দিকে। বিশ্বাস না হলেও শাস্তি দিতে পারেন, হারিকেনটা ওখানে আছে। পরী এক পলক হারিকেনের দিকে তাকিয়ে আবার সায়েরের দিকে তাকালো। এই মুহূর্তে সে কিছুতেই বিশ্বাস করতে চাইছে না, তবে সায়েরের কথা শুনে মনে হলো সে মিথ্যে বলছে না। তাহলে সত্যিটা কি? বিয়ের পর তো এখানে আসতে পারবে না পরী, তাহলে সত্য উদ্ঘাটন করবে কিভাবে? ছোট্ট মস্তিষ্ক আর চাপ নিতে পারছে না পরীর, তাই বিনা বাক্যে প্রস্থান করলো। বিন্দু চলে যাওয়ার আজ 22 দিন। পুলিশ এখনও কোনো হদিশ পায়নি। তাদের ধারণা আসামিরা গা ঢাকা দিয়েছে, এখন ওদের ধরা অসম্ভব। তাই কেসটা এমনভাবে সাজানো হবে যেন সবাই ভুলে গেছে বিন্দুর কথা। তবে ওত পাতাই থাকবে। এখন শুধু আসামিদের বের হওয়ার পালা। সন্দেহ তাদেরকে করা হচ্ছে যারা যাত্রাপাড়ায় ছিল, কিন্তু বিন্দুর বধ থেকে তাদের কোনো খবর নেই। কুসুম এসে কথাগুলো পরী কানে তুলল। পরী কিছু বলল না। কুসুমের খারাপ লাগছে পরীকে এভাবে দেখে। যে মেয়েটা সারা অন্দর ঘুরে বেড়াতো, সেই মেয়েটা কেমন চুপচাপ হয়ে গেছে। কুসুম হঠাৎ প্রশ্ন করে, আচ্ছা আপা, আপনি যে খুন করলেন, আপনার ডর করে নেই? কুসুম ভেবেছিল পরী রাগ করবে ওর কথায়, কিন্তু পরী তা করল না। বলল, মানুষ যখন কোনো খারাপ পরিস্থিতির সম্মুখীন হয় তখন কোনো ভয় থাকে না। আমারও তাই হয়েছিল। তখন কি করব ভেবে পাচ্ছিলাম না, তাই রাগের বসে খুন করে ফেললাম। পরে অবশ্য আমি নিজেও ভয় পেয়েছিলাম, কিন্তু আপাকে বুঝতে দেয়নি। আপনার অনেক সাহস আপা, আমি তো মুরগি জবাই করতে দেখেই ভয় পাই, আর আপনি মানুষ জবাই করলেন। জানোয়ার জবাই করতে কিসের ভয়? কুসুম দাঁত বের করে হাসলো। সবসময় সঠিক জবাব পায় সে পরীর থেকে। মালাকে আসতে থেকে কুসুম হাসি বন্ধ করে দাঁড়িয়ে রইল। মালা পরীর মুখোমুখি বসলো, হাতে একটা কাপড়ের তৈরি ব্যাগ। ব্যাগ থেকে বেশ কিছু গহনা বের করলো। দেখ তো পছন্দ হয়? পরী গহনাগুলোর দিকে তাকালো না, মালার দিকে তাকিয়ে রইল। কুসুম মুখি দিয়ে বলল, একদম খাঁটি সোনা আপা, একবার দেখেন। হেসে পড়ে বলল, আমি খাঁটি সোনাই দেখতেছি কুসুম। মালা অবাক হয়ে তাকালো পরীর দিকে। কাঁদছে পরী। মালা নিজের চোখে অশ্রুর ভিড় জমলো। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কান্দোস কেন?
আপনাকে রেখে আমি যাব না আম্মা। মালাকে জড়িয়ে ধরে কেঁদে উঠে পড়ি। কাঁদতে কাঁদতে বলে, আমাকে তাড়িয়ে দেবেন না আম্মা, আমি আপনার কাছে থাকতে চাই। মালাও কাঁদছে। পরি যতটুকু শাসন করেছে তার দ্বিগুণ ভালোবেসে পরীকে বুঝতে দেয়নি পরীর সুরক্ষার জন্য কসম দিয়ে ঘরবন্দি করে রেখেছিলেন মালা। তিনি চাননি সোনালি আর রূপারির মতো কাউকে পছন্দ করে ঠকুক তার ছোট্ট মেয়ে, কষ্ট পাক। তাছাড়া সকলের খারাপ দৃষ্টি থেকে আগলে রেখেছে পরীকে। না জানি পরী স্বামী তাকে কতটা সুরক্ষা দেবে, কিন্তু মালা তার পূর্ণ দায়িত্ব পালন করছে। তার এখন কোনো আফসোস নেই। উপরওয়ালার কাছে সে সম্মানের সহিত ছোটো মেয়ের কথা বলতে পারবে, এটাই তার প্রশান্তি। পরীকে সান্ত্বনা দিয়ে মালা বললেন, সব মাইয়া গো, একদিন পরের ঘরে যাইতে হয় রে। দোয়া করি তুই যেন সুখী হোস। শহরে তুই ভালো থাকবি, ওইখানে ভালো স্কুল কলেজে তুই পড়ালেখা করবি। পড়ার কথা শুনে মালাকে ছেড়ে দেয় পড়ি। কান্না বন্ধ হয়ে যায়। পড়ার প্রতি মনটা টানে না পড়ির। যেদিন প্রথম পড়ার জন্য স্কুলে মার খেলো সেদিনই শাপলা বিলে এসে পড়ি বইগুলো ছুঁড়ে ফেলে বিলের পানিতে। মাছ ব্যাঙ সাপদের খাওয়ার জন্য দেয় বইগুলো। এজন্য মালার কম মায়ের খায়নি পড়ি, কিন্তু পড়ি তবু পড়াশোনায় মন দিতে পারেনি। মাধ্যমিক দেওয়ার পর থেকে পড়াই বাদ দিয়েছেন। গ্রামে তো কোনো কলেজ নেই, এটাই মূল কারণ। এতে পড়ি ভীষণ খুশি। যাক, আর পড়তে হবে না। কিন্তু মালা এখন আবারও কি বলল, মাথা ঘুরছে পড়ির। মালা এটা চেয়েছিল পড়ি যাতে কান্না বন্ধ করে, সেজন্য পড়ার প্রসঙ্গ তুলছে। মালা মেয়ের হাত ধরে কাছে টেনে বলে, শহরে কেমন তা আমি জানি না, সাবধানে থাকবি। একলা বাইর হবি না, জামাই নেড়িয়ে যাবি। জামাই শব্দটা যেন বিষম খেলো পড়ি। সে তো শেখরকে ঠিকমতো চেনেই না, কীভাবে মানিয়ে নিবে শেখরের সাথে পড়ি? চিন্তা পড়ছে সে। মালা ততক্ষণে চলে গেছে কুসুমের গেছে। পরি চেতনা ফিরতে চোখের সামনে ছাড়িয়ে রাখা গয়নাগুলো দেখলো। তাতে হাত বুলিয়ে বলল, এই গয়না কি সুখ দিতে পারে? টাকা পয়সা কি শান্তি দেয়? তাহলে এত ঐশ্বর্য থাকতে আমি কেন এক টুকরো সুখ পাই না? অট্টালিকায় সুখ না থেকে যদি কুড়ে ঘরে সুখ থাকে, তাহলে আমি ওই কুড়ে ঘরে যেতে চাই। পরীর ইচ্ছে এগুলো রং ওঠা চার দেওয়ালের মাঝেই সীমাবদ্ধ। তারা যেন বুঝে গেছে পরী কী চায়। জীবন যে ভালোবাসাই সব। ধন সম্পদ দিয়ে কী হবে যদি ভালোবাসা না থাকে? পরে ভাবছে শুধু তার জীবনে কোন মানুষটা সঠিক হতে পারে। দিন পেরিয়ে রাত, রাত পেরিয়ে দিন, প্রকৃতির নিয়ম মেনে সব এগিয়ে যাচ্ছে। ঘনিয়ে এসে জমিদার কন্যার বিয়ের দিন। উৎসবে মেতে উঠছে পুরো গ্রাম। দলে দলে মেয়েরা অন্দরে ঢুকছে নববধূকে দেখার জন্য। বিদায় দেওয়ার পূর্বে পরীকে সবাই দেখে নিচ্ছে। বয়স্ক পরীকে দোয়া দিচ্ছে, আর পরী চুপচাপ তা মাথা পেতে নিচ্ছে। নতুন সাজানো হচ্ছে জমিদার বাড়ি। সব কিছু তদারকি করছে সায়ের। দম ফেলানোর সুযোগ নেই। গায়ে হলুদের সব জিনিসপত্র গুনে গুনে অন্দরে পাঠাচ্ছে। একটু পরে গায়ে হলুদ কাপড় পরিয়ে পিঁড়িতে বসানো হলো পরীকে। রূপলি এসেছে ছেলেকে শেফালির কাছে রেখে। হলুদ বাটনে একজন মহিলা। পরি অন্যমনস্ক হয়ে বসেছে। পিঠ ছড়ানো চুলগুলো, হাতে চুড়ি, আর হলুদ রঙের পরি যেন ঝলমল করছে। এই পরীকে দেখে যেন প্রকৃতি হিংসে করছে, তাই সূর্যকে আজ লুকিয়ে রেখেছে। রূপলি তাড়া দিচ্ছে, বলছে, আপনারা তাড়াতাড়ি করুন, এই শীতের মধ্যে কতক্ষণ বসে থাকবে? এবার গোসল করাতে হবে। কুসুম গরম পানি নিয়ে আয় না। সবাই তাড়াতাড়ি করে সব করতে লাগলো। প্রথম পরীকে মালা হলুদ ছোঁয়ালো, কপালে গাঢ় চুম্বন দিয়ে বলে, সুখী হোক। জেসমিন এই প্রথম পরীকে ছুঁয়ে দিল। মন্দ লাগলো না পরীর। ওর মায়ের স্পর্শ যেন পেল। চোখ তুলে জেসমিনের দিকে তাকিয়ে মৃদু হাসলো। জেসমিনের কপালে চুমু এঁকে দিল। পরে সারা শরীর হলুদ মেখে দিলে এক এক করে। আবেদজান তা দেখে বলল, এত হলদি মাখিস না, আমার নাতনি এমনিই সুন্দর, এখন গোসল দে। আরেকজন রসিকতা বলে, নাচ জামাই যে চান কপাল, আমাকে পরীর মতো মাইয়া পাইছে। হ্যাঁ, এই চাঁদ দেখলে তো আর ছাড়তে চাইবো না। হাসাহাসি রোল পড়ে গেল সবার মধ্যে। পরী আগের মতোই বসে আছে। কুসুম গরম পানি আনলো। গোসল করাতে হলো পরীকে। গরম পানিতে গোসল করেও পরী শীত লাগছে, ঠক ঠক করে কাঁপছে। ঠোঁট দুটো নীল হয়ে আসছে। সারা শরীর হলুদ মাখানোর ফলে দেহটে হয়ে আছে ফর্সা দেহখানা। রূপলি আবার তাড়া দিয়ে পরীকে ঘরে নিয়ে গেলো। হলুদ শাড়ি পাল্টানো, লাল শাড়ি পরানো হলো। আর কিছুক্ষণ পরে বর আসবে। এই জন্য মালা এলেন হাতে পায়েসের বাটি নিয়ে। নিয়ম অনুসারে পরীকে 3বার খাইয়ে দিল মালা। তারপর বাকিটুকু ছোট ছোট ছেলেমেয়েদের খেতে দিল। গায়ে হলুদের আগে পরীকে ভাত খাইয়ে দিয়েছিল স্বয়ং জেসমিন। আজ পরী কাউকে মানা করেনি। জেসমিন খুব ভালো লাগলো পরীর আচরণে। নিয়ম মতো পরীর গায়ের হলুদের পর কিছু খেতে পারবে তো না, শুধু ওই পায়েস বাদে। নিয়ম শেষে লাল বেনারসিতে সাজানো হলো পরীকে। বোনকে নিজ হাতে সাজালো রূপালি। সবশেষ লম্বা ঘোমটা টেনে বলল, মাশাআল্লাহ, তোকে রাজকন্যার চেয়েও সুন্দর লাগছে। বরের নজর ব্যতীত আর কারো নজর যেন না লাগে। হাসল রূপালি। পরী কপাল ভাঁজ ফেলে রূপালির দিকে তাকায়। এটা কেমন দোয়া? বরের নজর পড়বে শুধু। পরে হাসলো রূপালির দোয়া বুঝতে পেরে। আছরে আজান পড়ে গেছে, এখনও বরযাত্রী এসে পৌঁছায়নি। শহর থেকে আসছে বিধায় আরও দেরি হচ্ছে। ঘুমে এসে গেছে পরীর। এর পাশে বসে থাকা মেয়েগুলো ঘুমাচ্ছে। এই মুহূর্তে বিয়েটাকে অসহ্য লাগছে পরীর। এতক্ষণ বসে থাকতে কার ভাল লাগে?
সময় পার হতে মাগরিবের আজান দিল। এখন পরি বিরক্ত লাগছে, ইচ্ছে করছে শাড়ি গহনা টেনে খুলে ফেলতে, রাস প্রকাশ করতে পারছে না। তখন কয়েকজন মহিলা এসে পরীকে নিয়ে গেল বৈঠকে। পুরুষ নেই বৈঠকে, আফতাব, কাজী আর বর এই পুরুষ। মেঝেতে খেজুর পাতার তৈরি বড় পট্টিতে বসানো হলো, সামনে টাঙানো হলো পাতলা চাদর। উৎসুক করছে পরি, শুধু কবুল বললেই আজ সে এক পুরুষের অর্ধাঙ্গিনী হয়ে যাবে, তার উপর সমস্ত অধিকার পাবে পরি। কাজী সাহেব উচ্চারণ বলতে লাগলো, নূরনগর গ্রামের জমিদার আফতাবউদ্দিনের কনিষ্ঠ কন্যা পরীকে 20,001 টাকা দেনমোহর ধার্য করিয়া বিবাহ করিতে আপনি কি রাজি? রাজি থাকলে বলুন কবুল। পরি মাথা নিচু করে শুনছে। এই মুহূর্তে অন্যরকম অনুভূতি হচ্ছে। পরি ভাবছে, এরকম অনুভূতি কি সব মেয়েরাই হয়? অপর পাশ থেকে বেশ দেরি করে উত্তর এলো, শেখর কি মেয়েদের মতো লজ্জা পাচ্ছে নাকি? অসহ্য লাগলো ব্যাপারটা। এবার কাজী পরীকে উদ্দেশ্য করে বলল, নবীনগর গ্রামের সাখাওয়াত হোসেনের একমাত্র পুত্র শেহরান শাহের আপনাকে 20,001 টাকা দেনমোহর ধার্য করিয়া বিবাহ করিতে ইচ্ছুক, আপনি কি রাজি? তাহলে বলুন কবুল। পরিযান পর্ব 13। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।